Now I am going to continue the JEPBN 2023 PIQ paper. I have already uploaded a video on the PYQ discussion of the paper 2023. Now the first question here is the best indicator of HIV prognosis. ঠিক আছে, তো কোশ্চেন কি বলতে চাইছি যে এইচআইভি প্রগনোসিসের জন্য বেস্ট যে ইন্ডিকেটার সেটা কী হবে। ইউ ক্যান সি দ্য অপশান হেয়ার। দ্য ফার্স্ট ওয়ান CD4 cell T cell count, CD8 T cell count, HIV RNA and ELISA. There are the several options. Now I come to the discussion. CD4 একটা কি বলবো, একটা টি সেল বা টি সেল কি আমরা জানি দু ধরনের মোটামুটি লিম্ফোসাইট হয়ে থাকে। ঠিক আছে, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কী করে? বি লিম্ফোসাইট হচ্ছে আমাদের অ্যান্টিবডি প্রডিউস করে এবং অ্যান্টিবডি প্রডিউসের মাধ্যমে আমাদের কী দেয়? হিউমেরাল ইমিউনিটি প্রদান করে। আচ্ছা, আর একটা যে টি সেল যে একটা বললাম যে টি সেল কী করে? টি সেল অর্থাৎ টি লিম্ফোসাইট কী করে? আমাদের সেল মিডিয়েটেড যে আমাদের ইমিউনিটি সেটাকে প্রোভাইড করে থাকে। বোঝা গেল? তাহলে এই যে আমাদের টি সেল এখানে লেখা আছে যে CD4 টি সেল আর CD8 টি সেল, এটা হচ্ছে কি একটা এমন একটা লিম্ফোসাইট যেটা আমাদের ইমিউনিটিতে হেল্প করে থাকে। ঠিক আছে, এবার ধরো আমরা রোগের দ্বারা আক্রান্ত হলাম, তাহলে কি এই নিশ্চয়ই CD4 বলো বা CD8 বলো এই সমস্ত কাউন্টগুলো কি কিছু চেঞ্জ হবে? কারণ কি সেটা আমাদের বডির ওপর যেহেতু ইমিউনিটির ওপর আঘাত করছে, তো সেক্ষেত্রে কিছু চেঞ্জ হবে। আচ্ছা, এখানে দেখো কি কোশ্চেন বলেছিল? এইচআইভি পুরো নাম কি জানি? হিউম্যান ইমিউনো ভাইরাস, তাই তো? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি পুরো নাম, তাই তো? সুতরাং যেহেতু ইমিউনো ডেফিসিয়েন্সি অর্থাৎ নিশ্চয়ই CD4 বা CD8 বা যে সমস্ত টি সেলগুলো রয়েছে যারা আমাদের ইমিউনিটি প্রদান করতে সহায়তা করে, তাদের নিশ্চয়ই যে অ্যামাউন্ট বলো বা সামথিং কিছুতে পরিবর্তন আসবে নিশ্চয়ই, তাই তো? আচ্ছা, এবার দেখো যে CD4 কথাটা অর্থ কী? CD4 কথাটা অর্থ হচ্ছে গ্লাইকোপ্রোটিন দ্যাট প্রেজেন্ট অন দ্য ইমিউন সেলস সারফেস সাচ অ্যাজ মোনোসাইট, টি হেল্পার সেল অ্যান্ড ম্যাক্রোফেজেস। ঠিক আছে, কী রয়েছে? CD4 কথাটা অর্থ কি? CD4 একটা গ্লাইকোপ্রোটিন যেটা কোথায় থাকে? যে বিভিন্ন যে সমস্ত ইমিউন সেল রয়েছে, যেমন মোনোসাইট হতে পারে, সেটা টি হেল্পার সেল হতে পারে বা ম্যাক্রোফেজেস হতে পারে, যে বিভিন্ন যে সমস্ত ইমিউন সেল রয়েছে তাদের ওপর এই CD4 নামক গ্লাইকোপ্রোটিনটা থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা যেটা এইচআইভি নিয়ে বলছিলাম, এইচআইভি প্রথমে কি বললাম? এইচআইভি তাহলে একটা ভাইরাস এবং সেটা কী টাইপের ভাইরাস? এটা হচ্ছে আরএনএ টাইপ অফ ভাইরাস। কেমন আরএনএ? ঠিক আছে, দেখো রেট্রো ভাইরাস গ্রুপের রেট্রো ভাইরাস গ্রুপের, কিন্তু এই যে এইচআইভি ভাইরাসটা কোন গ্রুপের? কোশ্চেন আসে যে মাইক্রোবায়োলজিতে আমি যে পেড ক্লাসে হয়তো পড়িয়েছি যে আমাদের আরএনএ কোন ভাইরাস গ্রুপের অংশ? সেটা হচ্ছে কি? রেট্রো ভাইরাস গ্রুপের অংশ। আচ্ছা, এইচআইভির পুরো নাম কি বললাম? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এইচআইভি ভাইরাসের জন্য কোন ডিজিজ হয়ে থাকে? এডস, অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা এবার নর্মাল লেভেল দিয়েছে, মনে রাখার দরকার নেই যদিও। আচ্ছা, এটা কিন্তু মনে রাখতে হবে যে অনেক সময় কোয়েশ্চেন দেয় যে আমাদের যে এডস বা এইচআইভি কোন মাধ্যমে আমাদের একটা হিউম্যান থেকে অন্য হিউম্যানে ছড়াতে পারে। কিসের মাধ্যমে? ব্লাডের মাধ্যমে হতে পারে, সিমেনের মাধ্যমে হতে পারে, আর কি ভ্যাজাইনাল ফ্লুইডের মাধ্যমে হতে পারে। এবার তোমরা দেখতে পাবে যে আমরা যে ব্লাডের মাধ্যমে বললাম, তার জন্য কি আমরা যে যখন কাউকে ব্লাড ট্রান্সফিউশন করি, আমরা সবসময় যখন ব্লাড কালেকশান করি কোনো ডোনার থেকে, তখন সবসময় আমরা চেক করি যে পেশেন্টটা এইচআইভি ইনফেক্টেড নয় তো। ঠিক আছে, বা আর একটা তোমরা দেখতে পাবে যে আমরা যখন কোনো সেলুন দোকানে যাই, সেখানে কি করি? সেখানে আমরা বলি যে কাকু একটু ব্লেডটা চেঞ্জ করে দিন। কেন বলি আমরা? কারণ হচ্ছে ধরো আমার বারবার যে আছে, সে যে আগের যে মানুষটা ছিল তার হেয়ার কাটিংয়ের সময় কোনো একটা জায়গায় সে কেটে ফেলেছে। ঠিক আছে, এবং সেই ব্লাডটা সেই ব্লেডে
লেগে আছে। এবার সেই ইউজ ব্লেডটা যদি আমি আবার আমার ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, সেক্ষেত্রে কী হতে পারে, সেক্ষেত্রে ধরো আমার কোনো একটা জায়গা কেটে গেল, সেই ব্লাডটা কি একটা কন্ট্যাক্ট চলে এলো, ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট হয়ে গেল পেশেন্টটার সাথে, দেন আমিও কী হতে পারি, আমিও HIV ইনফেক্টেড হতে পারি। বা আমরা যে এখন বলি যে একবার একটা নিডল বা সিরিঞ্জকে একবার ওয়ান টাইম ইউজ করতে হবে, কারণ কি একটাই উদ্দেশ্য, যাতে করে এইডস বা বিভিন্ন যে সমস্ত ব্লাড বর্নি যে সমস্ত বা ব্লাড ট্রান্সমিটেড যে সমস্ত ডিজিজগুলো আছে সেগুলোকে যাতে করে আমরা প্রিভেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি দেখতে পাবে এখানে একটা গ্রাফ দিয়েছে, এটা সুন্দর একটা গ্রাফ, এবং যাতে করে তুমি বুঝতে পারবে যে অ্যান্সার কী হবে, সেটা তো তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে যে কোনটা অ্যান্সার হবে। তুমি দেখতে পাবে এখানে CD4 সেল কাউন্টে একটা টি সেল কাউন্টে একটা গ্রাফ দিয়েছে, যে আমাদের নর্মালি বলছিলাম তোমাকে যে 500 থেকে প্রায় 1500 এই রেঞ্জে আমাদের মোটামুটি একটা CD4 টি সেল আমাদের বডিতে থাকে। এবার সেটাই আছে মোটামুটি 600 থেকে 1500-এর মধ্যেই, ধরা যাক আমার এটা ধরো 900 আমার টি সেল আমার বডিতে আছে। এবার কি হলো, আমি হঠাৎ করে আমি HIV ইনফেকশন আমার মধ্যে হলো। দেন কি হলো, একবার দেখো একদম সার্চ একটা ড্রপ, যে CD4 সেল কাউন্ট রয়েছে তার একটা সার্চ ড্রপ দেখতে পাওয়া গেল, তাই তো। এবং কি বলছে যে আফটার HIV ইনফেকশন দ্য CD4 কাউন্ট ড্রপস আ বিট অ্যান্ড দেন রিকভার্স। বা রিকভার্স কী বলছে, আফটার ট্রিটমেন্ট, দেখো আফটার ট্রিটমেন্টের পর আস্তে আস্তে সেটাকে রিকভার করতে শুরু করলো। মানে এখান থেকে আমার ছিল এই লেভেলে, এবং সেখান থেকে কোন লেভেলে এসছে বুঝতে পারছো, এখান থেকে এতটা যে গ্যাপ, সেটা কিসের জন্য হয়েছে, অনলি ফর দ্য ইনফেকশান ডিউ টু HIV ইনফেকশান। বোঝা গেল? নাও ইউ ক্যান সি হেয়ার দ্য স্লোপ, যে আপনার ট্রিটমেন্টের পর আবার CD4 যে সেল কাউন্টটা সেটা আবার কী করতে শুরু করলো, যে ইনক্রিজ হতে শুরু করলো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, যে আমরা যে ট্রিটমেন্ট আমরা ইউজ করি তার নাম কি, রেট্রোভাইরাল ড্রাগ, তাই তো। আচ্ছা, আমি এখানে একটা বলে দিই যে অ্যাসাইক্লোভির যে আমাদের ড্রাগ, সেটা কি ড্রাগ, সেটা হচ্ছে রেট্রোভাইরাল ড্রাগ। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশানে তোমরা আরও কয়েকটা রেট্রোভাইরাল ড্রাগের নাম আমাকে কমেন্ট সেকশানে লিখবে, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, আচ্ছা ডায়াগনস্টিক টেস্ট, এখানে দেখতে পাচ্ছি একটা ডায়াগনস্টিক টেস্ট আছে যার নাম কি ইলাইজা কি, যে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, ঠিক আছে। এটা হয়তো তোমরা 12-এ যারা সায়েন্স নিয়ে পড়েছো এটা সম্বন্ধে ডিটেলস অনেক জেনেছো, যে ইলাইজা কীভাবে হয়, ঠিক আছে। বা বিভিন্ন আরও টেস্ট আছে, যেমন ওয়েস্টার্ন ব্লটিং বা সামথিং বিভিন্ন টেস্টগুলো আছে, সেইগুলো তোমরা পড়েছো হয়তো। যাই হোক, তো আমাদের এর ক্ষেত্রে HIV-র ক্ষেত্রে যেটা বিশালভাবে ইউজ হয় সেটা হচ্ছে ইলাইজা টেস্ট, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, ঠিক আছে। তাহলে এবার আমার কোশ্চেন কী বলেছে, এখানে বলেছে যে বেস্ট ইন্ডিকেটর অফ HIV প্রগনোসিস, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে CD4 টি সেল কাউন্ট। তোমরা দেখতে পাবে যে সমস্তগুলোই মোটামুটি আমাদের যে ইলাইজাতে আমরা টেস্ট করছি সেগুলো তো ঠিক আছে, কিন্তু HIV ইনফেকশানের পরে যে গ্রাফটা আমরা দেখলাম যে কী হারে একটা আছে, যে আমাদের CD4 কাউন্টে কতটা পরিমাণে আমাদের কী এসছে, যে ডাউনফল এসছে, সেটা আমরা বুঝতে পারলাম। তাহলে এটা দিয়ে আমরা আন্দাজ করতে পারি যে আমাদের অ্যান্সার কী হবে, CD4 টি সেল কাউন্ট উইল বি দ্য অ্যান্সার। আমরা এটাও বললাম যে HIV কি ভাইরাস, RNA ভাইরাস। অ্যান্ড ইলাইজা কি, ইলাইজা একটা ডায়াগনস্টিক টেস্ট, যেটা হচ্ছে পুরো নাম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। ওকে, দেন 17 কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক হ্যাজ দ্য ব্রডেস্ট স্পেকট্রাম অফ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন। কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, এখানে যেগুলো মেন পয়েন্ট আগে দাগ দেওয়ার চেষ্টা করি। অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, তাহলে অ্যান্টিবায়োটিক গ্রুপের একটা গ্রুপ হচ্ছে কি অ্যামিনোগ্লাইকোসাইড, এটা আমাকে জানতে হবে। আচ্ছা, যেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম আর ন্যারো, যে ন্যারো স্পেকট্রাম বলা হয়, সেগুলো কী জিনিস, সেগুলো আসছে আমি বলছি। ব্রড স্পেকট্রাম মানে কি জানো তো, যেটা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ সমস্ত ওপরে কাজ করে, ঠিক আছে, এরকম ব্রড স্পেকট্রামকে বলা হয়। আচ্ছা, এখানে কতগুলো আমি এক্সাম্পল দিয়েছি, যে ন্যারো স্পেকট্রাম এবং ব্রড স্পেকট্রামে এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে, ব্রড স্পেকট্রাম আর ন্যারো স্পেকট্রামে এক্সাম্পল দিয়েছি। এবং এখানে তুমি দেখতে পাবে যে গ্রাম পজিটিভে বিভিন্ন আছে, গ্রাম নেগেটিভে আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে, ঠিক আছে। ধরা যাক আমি কোনো একটা এই জায়গাটা দেওয়ার একটা উদ্দেশ্য আমার এটাই, যে আমার যে বিভিন্ন ইউজ করি, আইসোনিয়াজাইড বলো, রিফাম্পিসিন বলো, ইথাম্বুটল বলো, বা পাইরাজিনামাইড বলো, যেগুলো আমরা মোটামুটি অ্যাজ আ
আমরা কি ইউজ করি, যে অ্যান্টি টিবি ড্রাগ অর্থাৎ বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসকে প্রিভেন্ট করার জন্য যে সমস্ত ড্রাগ ইউজ করি সেইগুলো ন্যারো স্পেকট্রাম অর ব্রড স্পেকট্রাম। অ্যান্সার উইল বি দ্য ন্যারো স্পেকট্রাম ড্রাগ। বোঝা গেল? আচ্ছা, ব্রড স্পেকট্রাম দেখতে পাচ্ছ, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ দুটোর উপরই এরা কাজ করে থাকে আর কি। ঠিক আছে, এবার আমি অ্যান্টিবায়োটিকের বিভিন্ন ক্লাস, অ্যান্টিবায়োটিকের অনেক ধরনের, যে কোশ্চেনে প্রথমেই বলেছিল যে অ্যামিনোগ্লাইকোসাইটিক আমাকে অ্যান্টিবায়োটিকের নাম বলতে হবে। তাহলে নিশ্চয়ই অ্যামিনোগ্লাইকোসাইটিক এমন নয় যে একটাই মাত্র গ্রুপ আছে, বিভিন্ন টাইপের গ্রুপ আছে অ্যান্টিবায়োটিক গ্রুপের। যেমন দেখো একটা নিমোনিক আছে দেখতে পাচ্ছ, যে অ্যান্টিবায়োটিক্স ক্যান টার্মিনেট প্রোটিন সিনথেসিস ফর মাইক্রোবিয়াল সেল লাইক জার্মস। এটা যদি মনে রাখতে পারো তুমি এখানে সমস্ত অ্যান্টিবায়োটিক ক্লাসগুলো মনে রাখতে পারবে। অ্যান্টিবায়োটিক্স ক্যান টার্মিনেট, অ্যান্টিবায়োটিক্স মানে কি অ্যামিনোগ্লাইকোসাইড, ক্যান মানে কি সেফালোস্পোরিন, টার্মিনেট মানে কি টেট্রাসাইক্লিন, প্রোটিন মানে কি পেনিসিলিন, সিনথেসিস মানে কি সাফোনামাইডস। ঠিক আছে, ফর হচ্ছে ফুরোকুইনোলনস, মাইক্রোবিয়াল হচ্ছে ম্যাক্রোলিডস, সেলস হচ্ছে কার্বাপিনিমস, লাইক হচ্ছে লিনকোসামাইডস অ্যান্ড জাম্পস হচ্ছে গ্লাইকোপেপটাইড। যদিও এত কিছু লাগবে না, আমাদের মোটামুটি যেগুলো পরীক্ষার আসে সেইগুলোর কথাই আমি বলছি। ফার্স্ট হচ্ছে আসে হচ্ছে এই কটা মনে রাখলেই মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ক্যান টার্মিনেট প্রোটিন সিনথেসিস। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ক্যান টার্মিনেট প্রোটিন সিনথেসিস তুমি মনে রাখবে অ্যান্টিবায়োটিক ফর অ্যামিনোগ্লাইকোসাইড, অ্যান্টিবায়োটিক ক্যান ফর হচ্ছে সেফালোস্পোরিন, টার্মিনেট ফর টেট্রাসাইক্লিন, টার্মিনেট প্রোটিন পি ফর হচ্ছে পেনিসিলিন, সিনথেসিস এস ফর হচ্ছে সাফোনামাইডস। এবার দেখো এক্সাম্পলগুলো তোমাকে মনে রাখতে হবে। অ্যামিনোগ্লাইকোসাইড কভারেজ গ্রাম নেগেটিভ, এমন নয় যে শুধুমাত্র গ্রাম নেগেটিভই করে থাকে, গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ এটা ব্রড স্পেকট্রামে কাজ করে। ঠিক আছে, ব্রড স্পেকট্রামে কাজ করে, শুধুমাত্র স্টেপটোমাইসিনটা ছাড়া মোটামুটি সমস্ত কিছুই ব্রড স্পেকট্রামে কাজ করে এরা। ঠিক আছে, এটা মনে রাখার অতটা দরকার নেই। যেটা আমরা মনে রাখবো যে এখানে মল্ট বলে একটা দিয়েছি, যে মল্ট হচ্ছে ইনহিবিট প্রোটিন সিনথেসিস। এগুলো যদিও হায়ার মানে এক্সামের জন্য দরকার, এখানে এত কিছু জানার দরকার না। আমি বলবো তোমাকে ফার্স্ট যে ধরো প্রশ্ন থেকে যে কোশ্চেনটা এসছে সেটা ওই যে কোশ্চেনটা এসছে সেটা কিন্তু টাফ কোশ্চেন। ঠিক আছে, ওর জন্য আমি বলবো না যে তোমাকে পুরোটা জানতে হবে বা এত কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, সমস্ত এক্সামের সমস্ত কোশ্চেনই একদম অ্যাপিয়ার করার জন্য থাকে না, কিছু কিছু কোশ্চেনকে স্কিপ করে দিতে হয়। ঠিক আছে, এবং সেটাই বেটার ফর দ্য টাইম কনজামশন ফর দ্য আদার্স, বেটার যে আমি একটা কোশ্চেনে পড়ে আছি সমস্ত ভাবছি, সম্ভাবনায় সমস্ত কিছু সবার জানা। ঠিক আছে, যাই হোক, তো এই কয়েকটা আমি মনে রাখার চেষ্টা করতে বলছি, যে অ্যান্টিবায়োটিক ক্যান টার্মিনেট প্রোটিন সিনথেসিস, চারটে নাম মনে রাখবে। এবং এর মধ্যে দেখো অ্যামিনোগ্লাইকোসাইডের মধ্যে কী আছে, স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন। ক্যানের মধ্যে এগুলো তো মোটামুটি জানো, সেফালোস্পোরিনের মধ্যে সেফট্রিয়াক্সোন আছে, সেফোটক্সিন আছে, এগুলো যেগুলো আছে জানবে আর কি। টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন এগুলো। পেনিসিলিনের মধ্যে অ্যাম্পিসিলিন, অ্যামক্সিলিন। ঠিক আছে, এইগুলো। ঠিক আছে, এখানে আর কিছু দরকার নেই, বাদ দাও। তো এখানে যেটা অ্যান্সার হবে সেটা আমি তোমাকে জিজ্ঞেস করি, এখানে কোশ্চেনে যেটা অ্যান্সার হবে সেটা আমি একটু বলে দিই, যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামিনোগ্লাইকোসাইড। তাহলে এটা আমরা বুঝতে পারছি অ্যামিনোগ্লাইকোসাইড নয়, আরও বিভিন্ন ধরনের আমাদের অ্যান্টিবায়োটিক রয়েছে, এটুকু বুঝতে পেরেছি। ব্রড স্পেকট্রাম বলতে আমরা এটাও বুঝেছি যে ব্রড স্পেকট্রাম কথার অর্থ হচ্ছে যারা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটোকেই কাভার করে থাকে। ঠিক আছে, এবং ন্যারো স্পেকট্রাম কথার অর্থ হচ্ছে যারা কেবলমাত্র আইদার এনি গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ কোনো একটাকে কাভার করে রাখে, বা মানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন দেখায় আর কি। কাভার করে বলতে কি মানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন দেখায়। তো এখানে ক্ষেত্রে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যামিক অ্যাসিড হবে। ঠিক আছে, এবার দেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফুড এনহ্যান্স দ্য অ্যাবজর্পশন অফ অ্যান আয়রন সাপ্লিমেন্ট। ঠিক আছে, আয়রন সাপ্লিমেন্ট যে বেকড পটাটো, অরেঞ্জ জুস, গ্রিন বিনস, ফর্টিফাইড মিল্ক, বিভিন্ন যে সমস্ত দিয়েছে আর কি। ঠিক আছে, দেখি কোশ্চেনে কি দিয়েছে, আয়রন সাপ্লিমেন্ট কে অ্যাবজর্পশনে কে বেশি হেল্প করে। এটা ইজি কোশ্চেন, যদিও জানা উচিত সবারই। আচ্ছা, আয়রন অ্যাবজর্পশনের সবথেকে বড় কথা শুধুমাত্র যে কোশ্চেনটা দিয়েছে সেই জায়গা থেকে কতটা এক্সটেন্ড আমি বলছিলাম, যে কতটা এক্সটেন্ডে আমি যাওয়া যায় সেটা পর্যন্ত আমি গিয়েছে দেখলাম যে কী কী জিনিস কোনটা বাড়ায় কোনটা কমায়, সমস্ত কিছুটা আমি লেখার চেষ্টা করলাম এখানে। সো আয়রন অ্যাবজর্পশন যারা বাড়ায় তার মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি। কোশ্চেন এটা দিয়েই বেশিরভাগ আসে, যে ভিটামিন সি তোমার জাতীয় জিনিসপত্র এক্সাম্পল দিয়ে দেয়,
যে এর মধ্যে কোনটা ফল বা কিছু হতে পারে, সেটা ফ্রুট, মানে ফ্রুটের উপর এক্সাম্পল দিল, যে আপেল সামথিং দিল, বা আমাকে একটা যে বলে দিল আমলা, দেন আদার কিছু একটা দিল, দেন অ্যান্সার উইল বি দ্য আমলা। কারণ কি আমরা জানি আমলা ইজ দ্য মানে কী বলবো রিচেস্ট সোর্স অফ ভিটামিন সি, বা যে কোনো ভিটামিন সি সোর্সই হতে পারে অ্যান্সার। ঠিক আছে, যাই হোক আমার কথার উদ্দেশ্য এটাই যে আয়রন অ্যাবজর্পশনকে বাড়ায় হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কী করে, আয়রন অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, দেখতে পাচ্ছি অ্যাসকর্বিক অ্যাসিড বাড়ায়, গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়ায়, এবং কুকিং ইন আয়রন ভেসেলস, এটা নিয়ে নর্মাল ব্যাপার। যদি আয়রন ভেসেলসে যদি আমরা কোনো লোহার কড়াইতে যদি আমরা করি, রান্না বান্না করি, তাহলে কি আয়রন অ্যাবজর্পশন আমাদের শরীরে বেশি হবে। ডিক্রিজ কী করে, ডিক্রিজ হচ্ছে ক্যালসিয়াম, অর্থাৎ যদি আমরা অনেকে বলে দেখবে যে দুধ ধরো খেলাম আমি, দুধ খাওয়ার পর বা মিল্ক ইনটেক করার পর আমাদেরকে কখনো আয়রন ট্যাবলেট খাওয়া উচিত নয়। তাহলে কী হয়, সেক্ষেত্রে আমার আয়রনটা আমাদের ফ্রুটফুল হবে না, আমাদের বডির পক্ষে ঠিকঠাকভাবে অ্যাবজর্ব হবে না। ঠিক আছে, আচ্ছা আর কি ট্যানিন, অর্থাৎ চা কফি যে সমস্ত ট্যানিন জাতীয় দ্রব্য আছে আর কি, সে সমস্ত জিনিসপত্র যদি আমরা মানে আয়রন সাথে ট্যাবলেটের সাথে খাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আয়রনটা আমাদের প্রপার অ্যাবজর্পশান হবে না। দেন কি লাস্ট হচ্ছে জিঙ্ক অ্যান্ড সিউ, মানে কপার কন্টেনিং ফুডস। যদি জিঙ্ক এবং কপার কন্টেনিং কোনো ফুড হয়, তার সাথেও খাওয়া উচিত নয়। তাহলে সাম আপ করলে বললে এরকম হয় যে আয়রন অ্যাবজর্পশনকে বাড়ায় কারা, ফার্স্ট বাড়ায় হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি জাতীয় যে কোনো জিনিস আমাদের আয়রন অ্যাবজর্পশনকে বাড়ায়, এবং অলসো যদি আমরা কুকিংগুলো আয়রন ভেসেলসে করে থাকি তাহলেও বাড়বে। আয়রন অ্যাবজর্পশনকে বাধাদান করে কে, ফার্স্ট হচ্ছে ক্যালসিয়াম, সেকেন্ড হচ্ছে ট্যানিন, এবং থার্ড হচ্ছে জিঙ্ক এবং কপার কন্টেনিং যে সমস্ত ফুডসগুলো আছে, সেগুলো আয়রন অ্যাবজর্পশনকে কী করে, বাধাদান করে। আচ্ছা এবার দেখি আমাদের এখানে কি দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড এনহ্যান্সেস দ্য অ্যাবজর্পশন, বাড়ায় দ্য অ্যাবজর্পশন অফ দ্য আয়রন সাপ্লিমেন্ট। হোয়াট উইল বি দ্য অ্যান্সার? baked potato is the richest is the source of carbohydrate, beans the vitamin, fortified milk হবে এটা, মিল্ক the calcium source, এটা কি করে কমায়, orange juice this is the vitamin C source, so answer will be the orange juice। যদি কোশ্চেনটা বলতো which of the following food decreases the absorption of the iron supplement, then answer will be the calcium, I mean the fortified not milk। ঠিক আছে, আচ্ছা which of the following drugs is an example of the proton pump inhibitor? যেগুলো তো আমি এটা এমনি পেড ক্লাসে আমি পড়িয়েছি যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছি। এখানে একটা বলে দিই আমি অ্যান্সারটা কী হবে, সবাই জানে প্রোটন পাম্প, পিপি আমি তো এরকম করে মনে রাখি, প্রোটন পাম্প ইনহিবিটার প্যান্টোপ্রাজল, এবার প্যান্টোর সাথে যতগুলো হবে প্যান্টো, ইসোমাপ্রাজল, ল্যান্সোপ্রাজল যা আছে আর কি, দেখা যায় এখানে কি এক্সপ্লেনেশন লিখেছি আমি, ওয়েট আচ্ছা দেখা যাক। এখানে বলছে প্রোটন পাম্প ইনহিবিটার বলছে হোয়াট কন্ডিশন ডু প্রোটিন পাম্প ইনহিবিটার ট্রিট, কোন জায়গাতে প্রোটন পাম্প ইনহিবিটার ট্রিট করতে সহায়তা লাগে। ফার্স্টে জিআরডি পুরো নাম কি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তাই তো। তারপর কি আলসার, স্টোমাক এবং ডিউডিনাল আলসারে করা হয়, এবং এখানে দুটো সার্জারি করা হয়, কী নাম বলো তো, বিলিরোথ 1 আর বিলিরোথ 2। বিলিরোথ 1 আর বিলিরোথ 2 এর পুরো কথা মানে যে ফুল মানে বিলিরোথ 1-এ কী করা হয়, বিলিরোথ 2-এ কী করা হয়, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সেকশন। দেন হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন কী করে, এইচ পাইলোরি ইনফেকশন কিন্তু অন্যতম কারণ হচ্ছে স্টোমাক বা ডিউডিনাল আলসারের জন্য কি এইচ পাইলোরি ইনফেকশন খুবই দায়ী, তাই তো। এবং এইচ পাইলোরি ইনফেকশান হচ্ছে তোমাকে একটু বলে রাখি যে এইচ পাইলোরি যে ইনফেকশান আছে বা এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এটা হচ্ছে লেভেল 1 কার্সিনোজেনিক ব্যাকটেরিয়া, যেটাকে আমাদের হু ক্যাটাগরাইজ করেছে। এইচ পাইলোরি হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যাকে হু লেভেল 1 কার্সিনোজেন ব্যাকটেরিয়া থেকে ক্যাটাগরাইজ করেছে। এবং সেকেন্ডলি হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এইচ পাইলোরি হচ্ছে আমাদের ডিউডিনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসারের জন্য দায়ী। এবার জলিনগার-এলিনসন সিনড্রোম হচ্ছে এটাও পেপটিক আলসারের জন্যই দায়ী, ঠিক আছে। এবং এটা হচ্ছে ওয়ান টাইপ অফ যে ইনহেরিটেড টাইপ অফ ডিসঅর্ডার, এবং যেখানে কি হয়, যেখানে হচ্ছে যে আমাদের গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের পরিমাণটা কি হয়, অনেকটা বেড়ে যায়, ঠিক আছে।
এর ফলে কি, যদি গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন আমাদের নর্মালের থেকে বেড়ে যায়, তাহলে সে কী করবে, যে আমাদের যে মিউকাস প্রোটেক্টেড লেয়ার, ঠিক আছে, যে মিউকাস লেয়ারটা রয়েছে, যেটাকে আমাদের ACL-এর কী বলবো, ACL থেকে আমাদের স্টোমাককে প্রিভেন্ট করে আর কি, সেটা কী হবে, সেটা অতটা এফেক্টিভ হবে না, তাই তো, সেটা অতটা এফেক্টিভ হবে না, পারবে না। ধরো যদি আমার ACL প্রচুর পরিমাণে খরিত হয়, প্রচুর পরিমাণে খরিত হয়, আমার তো মিউকাসের পরিমাণ, যে মিউকাস লেয়ার আছে সেটা একটা নির্দিষ্ট থিকনেস আছে, তো থিকনেসে যদি থাকে, সেটা যদি প্রচুর পরিমাণে ACL খরিত হয়, সেটা কী করবে, মিউকাস লেয়ারটাকে ডিসরাপ্টেড করে দেবে, ধ্বংস করে দেবে, তাই তো। এর ফলে কী হবে, আমার ওই জায়গাটা কী হবে, আলসার তৈরি হবে, আলসার। এসে কী বলে, জলিনগার-এলিনসন সিনড্রোম, তাই তো। আচ্ছা, এবার দেখো কী বলছে, এখানে এক্সাম্পল দিয়েছে ইসোমাপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, ওমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, লাইপ্রাজোল, সব বিভিন্ন এক্সাম্পল দিয়েছে, দেখে নিও তোমরা কষ্ট করে একটু। ওই আর মনে রাখার তো ট্রিক বলে দিলাম, প্যান্টোপ্রাজোল ইজ ফর প্রোটন পাম্প ইনহিবিটার, এটা মনে রাখার ট্রিক। আর প্যান্টোর সাথে যা প্রাজোল যা আছে, ইসোমাপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, রামেপ্রাজোল যা আছে সব মনে রাখবে আর কি। আচ্ছা, আর কি দিয়েছে দেখি, দ্য সাইড এফেক্ট অফ দ্য নাইট্রোগ্লিসারিন। আচ্ছা, নাইট্রোগ্লিসারিন কী কাজে ইউজ হয় আগে বলো, কী কাজে ইউজ হয়? নাইট্রোগ্লিসারিন একটা বিশেষ কাজে ইউজ হয়, সেটা হচ্ছে চেস্ট পেন, তাই তো। যখনই কোনো চেস্ট পেন পেশেন্ট আমাদের আসে, তখন আমরা যদি দেখি যে তার কোনো অ্যাঞ্জাইনা টাইপের আছে, অ্যাঞ্জাইনা পেক্টোরিস টাইপের কোনো ব্যাপার আছে, তখন তাকে আমরা নাইট্রোগ্লিসারিন দিই। কোথায় দিই বলো তো, কোথায় দিই? জিভের তলায় দিই, অর্থাৎ সাবলিঙ্গুয়ালি অ্যাডমিনিস্ট্রেট করে থাকি, ঠিক আছে, দেখতে পাবে লিখে হচ্ছে অ্যাঞ্জাইনা। আর নাইট্রোগ্লিসারিনের অ্যাঞ্জাইনা ছাড়াও অন্যান্য যে সমস্ত কাজে লাগে, সেগুলো একটু কমেন্ট সেকশানে তোমরা লিখবে, ঠিক আছে, ইউটিউবের কমেন্ট সেকশানে তোমরা আমাকে লিখবে যে নাইট্রোগ্লিসারিন অ্যাঞ্জাইনা ছাড়া কোন কোন জায়গায় ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, সাবলিঙ্গুয়ালি এটাকে অ্যাডমিনিস্টার করা হয়, এটা ভ্যাসোডাইলেটর ড্রাগ, অবশ্যই ভ্যাসোডাইলেটর তো হবেই। সাইড এফেক্ট দেখো, এখানে আমরা যেমন নর্মাল সাইড এফেক্ট জানি, কি নর্মাল সাইড এফেক্ট কী বলে, নজিয়া আর ভমিটিং, তাই তো। মোটামুটি আমাদের ভাইভাতে সাইড এফেক্ট ইউজ করলে যে কোনো ড্রাগের আমরা কোনো কিছু না জানতে পারি, কিন্তু একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে নজিয়া আর ভমিটিং, ঠিক আছে। আর কখনো কখনো একটু ইচ্ছা হলে আমরা হেডেকটা জুড়ে দিই, ঠিক আছে। যাই হোক, তো নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে সাইড এফেক্ট হচ্ছে ডিজিনেস, উইকনেস, ডায়াফ্রেসিস মানে কী হবে, প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হবে, প্যালপিটেশন, ভার্টিগো, হেডেক, নজিয়া অ্যান্ড ভমিটিং। এর সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিনকোপ, অ্যান্ড সিনকোপ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস সাইড এফেক্ট অফ দ্য নাইট্রোগ্লিসারিন। ভালো করে আগে বুঝি না, যে যদি জিজ্ঞেস করে যে নাইট্রোগ্লিসারিনের সবথেকে ডেঞ্জারাস সাইড এফেক্ট কী, দ্য অ্যান্সার উইল বি দ্য সিনকোপ, অর্থাৎ মাথা ঘোরা, ঠিক আছে। কিন্তু এখানে এবার আমাকে জানতে হবে কি কোশ্চেনে দিয়েছে দ্য সাইড এফেক্ট অফ দ্য নাইট্রোগ্লিসারিন। এখানে দেখো ভমিটিংও আছে, ডায়রিয়া আছে, হেডেক আছে, কনস্টিপেশন আছে। হেডেক, ডায়রিয়া, ভমিটিং সবেতেই আছে, এখানেও আছে। এবার যেটা নেই, যেটা ইম্পর্টেন্ট, হেডেকটাও আমরা নর্মালি ধরি, কিন্তু এখানে হেডেকটার গুরুত্ব একটু বেশি। কেন বেশি? কারণ আমি তোমাকে বললাম যে নাইট্রোগ্লিসারিন সবথেকে ডেঞ্জারাস সাইড এফেক্ট কোনটা, ডেঞ্জারাস সাইড এফেক্ট হচ্ছে সিনকোপ। এবার সিনকোপ এখানে অপশানে নেই, এবার সিনকোপের কাছাকাছি অপশান হচ্ছে হেডেক, তার জন্য আমাদের হেডেকটাকে আমরা নিলাম, ঠিক আছে। আচ্ছা, ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আচ্ছা, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কোনটা নয়। আচ্ছা, এবার তোমাদেরকে জানতে হবে কোনটা কি ভ্যাকসিন না ভ্যাকসিন, সমস্ত গল্প জানতে হবে। আচ্ছা, এই জায়গাটা আমার এটা নোট থেকে নেওয়া, সমস্ত কিছুগুলোই মানে আমাদের পেড ক্লাসে যে সমস্ত নোট আছে সেখান থেকে আমি জাস্ট নিয়েছি আর কি। তো এই জায়গাটার ক্ষেত্রে আমি এই জায়গাটা আমার যেটা লেখা আছে সেটা বাদ দিয়ে দাও, সেটা না পড়লেও হবে। তোমরা এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে কি বলছে, এখানে বলছে যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কি না, এক্সাম্পলগুলো দেখো, BCG, ওরাল টাইফয়েড, MMR, মিজিলস, মাম্পস, রোটাভাইরাস, ভ্যারিসেলা অ্যান্ড ইয়েলো ফিভার, ঠিক আছে। কিল ভ্যাকসিন, সবাই জানো কিল ভ্যাকসিন মানে কি, যেগুলো কি অর্গানিজমগুলো কি ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেছে,
ঠিক আছে, এবং এবেল টু প্রডিউস ইমিউন রেসপন্স উইদাউট কজিং ইনফেকশান, অর্থাৎ কোনো ইনফেকশান কিন্তু তৈরি করতে পারে না। এই কারণে তোমাকে একটা জিনিস বলে রাখি যে বিভিন্ন দেখবে কিছু ডিজিজ আছে, যেমন ধরো কী বলে নেফ্রোটিক সিনড্রোমে বলা হয় যে যখন আমাদের নেফ্রোটিক সিনড্রোমের চলছে, তোমার ট্রিটমেন্ট চলছে, সেই সমস্ত ক্ষেত্রে লাইভ যে কোনো ভ্যাকসিন ইউজ করা উচিত নয়, তাই তো, উচিত নয় এরকম বলে। তো একটাই কারণ কি, লাইভ ভ্যাকসিনে কী হয়, কী করে, একটা ইমিউন রেসপন্স তৈরি করতে পারে, এটা আমরা কি একটা লাইভ একটা কোনো একটা ইনফেকশনকে খুব কম পরিমাণে সেটাকে আমরা আমাদের বডির মধ্যে ইনজেক্ট করছি, এবং সেটা কী করে, সেটা নিশ্চয়ই সেই লাইভ ভ্যাকসিনটা বা লাইভ যে জীবাণুটা গেল সেটা কি গিয়ে একটা ইনফেকশন বা সামথিং কিছু কজ করবে, ঠিক আছে। কিল ভ্যাকসিনের ক্ষেত্রে সেরকম কিছু ব্যাপার নেই, কিল ভ্যাকসিন অলরেডি ইনঅ্যাক্টিভেটেড। এর এক্সাম্পল কী হতে পারে, ডিপিটি, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস। আইপিভি ইনঅ্যাক্টিভেটেড, কথাতেই আছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন আইপিভি। দেন র্যাবিস অ্যান্ড হেপ এ, ঠিক আছে। টক্সয়েড মানে হচ্ছে টিটিডি, সিম্পল ব্যাপার। টক্সয়েড মানে কি, টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়া, ওকে। কিল ভ্যাকসিন তাহলে বুঝতে পারলো, ডিপিটি, আইপিভি অ্যান্ড হচ্ছে র্যাবিস এবং হেপ এ, ঠিক আছে। সাব ইউনিট ভ্যাকসিন লাগবে না আমাদের, তো শুধু জেনে রাখো সাব ইউনিট ভ্যাকসিন কি, HIV মানে কি হেপাটাইটিস বি ভ্যাকসিন, অ্যান্ড HPV মানে কি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটাকে আমাদের কি সিএ সার্ভিসের ক্ষেত্রে ইউজ করা হয়। তোমরা জানবে, অত নাও জানতে পারো, বলে দিলাম একবার, সিএ সার্ভিসের ক্ষেত্রে HPV ভ্যাকসিন ইউজ করা হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। ওই তো দিয়ে দিয়েছে এখানে, HPVর পুরো কথা দিয়েছে। রিকম্বিনেন্ট ভ্যাকসিন, রিকম্বিনেন্ট বলতে কি, এখন যে বর্তমানে যে বায়োটেক তৈরি হচ্ছে না, বায়োটেকনোলজি, এখানে কি করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ঠিক আছে, RDT ইউজ করা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা কী করি, বিভিন্ন রকমের আমরা বিভিন্ন মানে ভ্যাকসিন ইউজ করেছে মানে তৈরি করতে পারি, ঠিক আছে। তারই এক্সাম্পল হচ্ছে একটা HPV, ঠিক আছে। আর কি পলিস্যাকারাইড ভ্যাকসিন, PCV, নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন, ঠিক আছে। এখানে তাহলে জিনিসটা আরেকবার আমি সাম আপ করি, যে এখানে আমরা কতগুলো ভ্যাকসিনের নাম বললাম। একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন বা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, ঠিক আছে। একটা বললাম কিল ভ্যাকসিন, একটা বললাম টক্সয়েড, ঠিক আছে। একটা বললাম সাব ইউনিট ভ্যাকসিন, এবং একটা রিকম্বিনেন্ট, এবং কি বললাম, পলিস্যাকারাইড ভ্যাকসিন। এর মধ্যে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, যেখানে কি করা হয়, যে সমস্ত ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা লাইভ ভ্যাকসিন ইউজ করি না। কেন করি না? কারণ যদি লাইভ ভ্যাকসিন আমরা ইউজ করি সেক্ষেত্রে কি একটা ইমিউন রেসপন্স দেখতে পাওয়া যাবে আমাদের শরীরে, এবং যেটা হচ্ছে কি সেই সময় একটা প্রবলেমেটিক একটা এক্সট্রা প্রবলেম তৈরি করতে পারে, ঠিক আছে। আর যে কিল ভ্যাকসিনগুলো আছে, কিল ভ্যাকসিন কি আমরা অলরেডি একটা ইনঅ্যাক্টিভেটেড করে দিচ্ছি অর্গানিজমটাকে, তো সেগুলো কোনো তেমন কিছু প্রবলেম করবে না। তার এক্সাম্পল কি হতে পারে, একটা হচ্ছে ডিপিটি হতে পারে, একটা হচ্ছে মানে হতে পারে IPV হতে পারে, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, এবং আরেকটা হতে পারে যে হেপ এ হতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে টক্সয়েড বললাম, টক্সয়েড এক্সাম্পল হচ্ছে তোমার টিটেনাস এবং ডিপথেরিয়া। আর সাব ইউনিট ভ্যাকসিন এক্সাম্পল কি HIV মানে হেপাটাইটিস বি ভ্যাকসিন, এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যদি বলো, সেটার ক্ষেত্রেও HPV ভ্যাকসিন করা হয়, ঠিক আছে। আর তোমার পলিস্যাকারাইডের ক্ষেত্রে নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন। আচ্ছা, এবার আমরা কোশ্চেনে ফিরি। কোশ্চেন কি বলছে দেখি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? সহজ কোশ্চেন, ডিপথেরিয়া। তাই এবার দেখো, এবার কি বলছে, এবার হচ্ছে যা মোস্ট কমন পজিটিভ অর্গানিজম অফ দ্য গ্যাস গ্যাংগ্রিন ইজ। আচ্ছা, গ্যাস গ্যাংগ্রিনের জন্য যে অর্গানিজমটি দায়ী তার নাম কি? ঠিক আছে, দেখা যাক। এটা আমি অলরেডি ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছি, যাদেরকে পেট ব্যাচে, তো তারা জানে অবশ্যই অ্যান্সারটা। কী অ্যান্সার হবে? যে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। ঠিক আছে, দেখা যাক এর কি সম্বন্ধে আমরা আরও বেশি জানতে পারি। ঠিক আছে, এখানে দেখো, এখানে দেওয়া আছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, যেটা কি করে, গ্যাস গ্যাংগ্রিন তৈরি করে।
ঠিক আছে। ক্লস্ট্রিডিয়াম টিটেনি কী করে, টিটেনাস রোগ তৈরি করে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম এ কী করে, ফুড পয়জন তৈরি করে এবং এটা এক ধরনের নিউরোটক্সিন মানে এটা যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম আছে না, এ কী করে, যে ফুড পয়জনিং তো তৈরি করে বললাম, এবং এটা যে টক্সিন তৈরি করে সেই টক্সিনটা হচ্ছে কী টক্সিন না, নিউরোটক্সিন। ঠিক আছে। আর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া রোগ তৈরি করে, নর্মাল ব্যাপার, এটা জানো তোমরা। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া কে ছড়ায়, মনে হচ্ছে বিড়াল দ্বারা ছড়ায় না, বিড়াল, মেবি ক্যাট হচ্ছে ডিপথেরিয়া রোগ ছড়ায়। এটা একবার দেখো তো যে ক্যাট কি ডিপথেরিয়া ছড়ায় কি না, মনে হচ্ছে যেন পড়েছিলাম কোথাও, আমি ভুলে গেছি। এবার দেখে নিও তোমরা, একটু চেক করে নিয়ে একটু আমাকে বলো, ঠিক আছে, একটু বলো আমাকে। ঠিক আছে, আর কি আছে দেখি। দ্য টেম্পারেচার দ্যাট অ্যালাউস ফর দ্য মোস্ট র্যাপিড গ্রোথ ডিউরিং আ শর্ট পিরিয়ড অফ টাইম ইজ নোন অ্যাজ, এটাও আমাদের পড়ানো হয়ে গেছে মাইক্রোবায়োলজিতে। এর অ্যান্সার হবে অপটিমাম টেম্পারেচার। দেখা যাক, আমি আমার হচ্ছে পেড ব্যাচের থেকেই আমি এই স্ক্রিনশটটা নিয়েছি, মানে যেটা নিয়েছি পোর্শনটা নিয়েছি তাদের জন্য যে নোটস তৈরি করেছিলাম। তো দেখতে পাবে তুমি যে এখানে অনেক কিছু দেওয়া আছে, আমি একটু বলে দিই একটু। গ্যাস গ্যাংগ্রিন যেটা বলছিলাম, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্সিস তৈরি করে। ফুড পয়জন ক্লস্ট্রিডিয়াম বোটুলিকাম বা বোটুলিজম, তো এ হচ্ছে নিউরোটক্সিন এক ধরনের বললাম। সিফিলিসকে তৈরি করে টিপানোমা প্যালিডাম তৈরি করে। প্লেগকে তৈরি করে ইয়ারসেনিয়া পেস্টিস। ডেন্টাল ক্যারিসকে তৈরি করে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, তাই তো। আচ্ছা, তোমার আরটা কী বললাম, এইচ পাইলোরি কী তৈরি করে, গ্যাস্ট্রিক আলসার তৈরি করে। আচ্ছা, তোমার স্মল ইন্টেস্টাইনের সবথেকে বেশি যে ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় তার নাম কি, এস্টেরিসিয়া কোলাই, তাই তো, এস্টেরিসিয়া কোলাই। ঠিক আছে। এবার দেখো গ্রোথ ফেজ দেখবে তোমাদের পিআর যাদব বই থেকে আমি পোর্শনটা নিয়েছি। তো পিআর যাদব বইয়ে গ্রোথ ফেজ বলে 5টা ফেজ লেখা আছে, কিন্তু যে কোনো এক্সামে যদি জিজ্ঞেস করে যে গ্রোথ কার্ভের কটা ফেজ বা গ্রোথ ফেজ কটা, তোমরা অ্যান্সার করবে 4টে। হোয়াট আর দ্য ফেজেস, দ্য ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ অ্যান্ড ফেজ অফ ডিক্লাইন। বোঝা গেল কটা ফেজ, 4টে। ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ অ্যান্ড ফেজ অফ ডিক্লাইন। আর একটা যেটা বলে দিই এখানে, যে তোমরা জানবে হয়তো, কী বলে ওটাকে, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া কী তৈরি করে, গ্লোমিউরো নেফ্রাইটিস তৈরি করে, বা আরও কী তৈরি করে, অ্যাকিউট রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক হার্ট ডিজিজ সমস্ত তৈরি করে, তাই তো। তাহলে এটা মনে রাখবে। মোটামুটি তোমরাও যখন পড়বে যে একটা জিনিস থেকে কতগুলো মনে কি আসছে, যে ধরো আমি যেমন বললাম গ্যাস গ্যাংগ্রিন তৈরি করে, কী তৈরি করে, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্সিস। আচ্ছা, ক্লস্ট্রিডিয়াম বোটুলিকাম বলে একটা এক ধরনের মাইক্রো অর্গানিজম আছে, সে কী তৈরি করে, ফুড পয়জন। আচ্ছা, ফুড পয়জন তো তৈরি করলো, তাহলে সেটা কীভাবে কী টক্সিন তৈরি করে, নিউরোটক্সিন তৈরি করে। আচ্ছা, সিফিলিসকে কোন জীবাণু তৈরি করে, টিপানোমা প্যালিডাম। আচ্ছা, প্লেগকে তৈরি করে ইয়ারসেনিয়া পেস্টিস। কলেরা তৈরি করে ভিব্রিও কলেরি। আচ্ছা, ডিপথেরিয়াকে তৈরি করে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। ঠিক আছে। গ্যাস্ট্রিক আলসারকে তৈরি করে এইচ পাইলোরি কী ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, ওখান থেকে তুমি জানতে যে মনে আসবে, আচ্ছা ওখানে এক ধরনের সিনড্রোম ছিল, কী নাম, জলিনগার এলিনসন সিনড্রোম। আচ্ছা, যে ব্যাকটেরিয়া যে কাপ হয় সেটা কী ধরনের হতে পারে, 4টে ফেজ থাকতে পারে তার, ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ অ্যান্ড ফেজ অফ ডিক্লাইন। আচ্ছা, ডেন্টাল ক্যারিসকে তৈরি করে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস। ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যাক যে টেম্পারেচার কী বললাম, যে একটা অপটিমাম টেম্পারেচার থাকে, যে টেম্পারেচার সব থেকে ভালো একটা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, সেটা কত, 30 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে একটু ঘুরিয়ে দেয় যে ল্যাবরেটরিতে যদি আমরা ব্যাকটেরিয়া তৈরি করতে যাই, এবং সেক্ষেত্রে সবথেকে আদর্শ টেম্পারেচার কত, 30 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে। এবং সবথেকে যে বেস্ট টেম্পারেচার যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 37 ডিগ্রি টেম্পারেচার। লেখা নেই, যাই হোক আমার পেজ ক্লাসে বলেছিলাম আপনাদেরকে। তো 37 ডিগ্রি টেম্পারেচার ইজ দ্য বেস্ট টেম্পারেচার। ঠিক আছে। এবার কি, বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন ব্যাকটেরিয়াকে বিভিন্ন সে কতটা টেম্পারেচার সহ্য করতে পারে তার উপর বিভিন্ন ভাগ রয়েছে, যে যেমন হচ্ছে দেখতে পাবে তোমরা সাইক্রোফিলিক, মেসোফিলিক, থার্মোফিলিক, বিভিন্ন টাইপের। থার্মোফিলিক ব্যাকটেরিয়া যারা কোথায় থাকে, যারা হচ্ছে আমাদের যে সমস্ত উষ্ণ প্রস্রবণগুলো থাকে,
উষ্ণ প্রস্রবণ, যেমন হচ্ছে আমাদের বক্রেশ্বরে আছে, তাই তো, বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে। সেই উষ্ণ প্রস্রবণে এই সমস্ত থার্মোফিলিক ব্যাকটেরিয়াগুলো থাকে, এবং এই থার্মোফিলিক ব্যাকটেরিয়াগুলো যে টেম্পারেচার সহ্য করতে পারে, যে অপটিমাম টেম্পারেচার তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝার চেষ্টা করো। নর্মাল ক্ষেত্রে আমরা নর্মাল যে সমস্ত ব্যাকটেরিয়া নর্মাল কন্ডিশনে গ্রো হয়, তাদের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত? 30 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়ারাস যারা থার্মোফিলিক ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে অপটিমাম টেম্পারেচার কত? 55 ডিগ্রি সেন্টিগ্রেড। পিএইচ কত? 7.2 to 7.6। ঠিক আছে। আর একটা তোমাদের কোশ্চেন এখান থেকে আসে, সেটা পোস্ট বেসিকে, সেটা একটু বলে রাখি, যে হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার ইজ দ্য বেস্ট কন্ডিশন ফর কিলিং অফ ব্যাকটেরিয়া। কি? হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার। আর কি রয়েছে এখানে? এখানে আর কিছু দরকার নেই কোশ্চেনের জন্য, যেটা বলছিলাম, কোশ্চেনের জন্য এ সমস্ত আর কিছু লাগবে না। এখানে অ্যান্সার কী হবে? অপটিমাম টেম্পারেচার বলে দিলাম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইমিউনিটি ইজ অবটেন ডিউরিং আ লাইফ টাইম? লাইফ টাইম, জীবনকালে যে কোন ইমিউনিটি আমরা পেয়ে থাকি? দেখা যাক, অ্যাকোয়ার্ড হবে, তাই তো? দেখা যাক কী আছে। দেখো, এখানে ইমিউনিটিকে দুভাগে ভাগ করেছি, ইনেট, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইনেট মানে জন্মগত, ঠিক আছে, একদম জন্ম থেকে যে ইমিউনিটি নিয়ে আমরা তৈরি হয়েছি, সেটাকে বলা হচ্ছে ইনেট ইমিউনিটি, ঠিক আছে। অ্যাকোয়ার্ড বলতে কি? যেটা আমাদের লাইফ টাইমে, আমাদের যে লাইফ টাইম, সেই লাইফ টাইমে যে ইমিউনিটি আমরা পেয়ে থাকি, তাকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে দুভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ? অ্যাক্টিভ কথার অর্থ হচ্ছে, ধরা যাক আমি হচ্ছে ডিরেক্ট অ্যান্টিবডিটাকে ঢুকিয়ে দিলাম না, এটা একটু মনে রাখবে। যখন আমরা ডিরেক্ট কোনো অ্যান্টিবডিকে ঢোকাই না, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। এবং প্যাসিভ কি? যখন কোনো একটা ডিরেক্ট অ্যান্টিবডিকেই ঢুকিয়ে দিচ্ছে আমাদের শরীরে, তাকে বলা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। মানে অ্যাক্টিভ ইমিউনিটি ব্যাপারটা কি? ন্যাচারাল আর আর্টিফিশিয়ালে ভাগ করা হয়। ন্যাচারাল বলতে কি? ধরা যাক আমার কোনো একটা স্মল পক্স হয়েছে, স্মল পক্সটা আমাকে একবার করলো, ইনফেকশান করলো, দেন সেকেন্ডবার যখন আমাকে আবার স্মল পক্সের দ্বারা আক্রান্ত হতে যাবো বা ইনফেকশান করলো, সেক্ষেত্রে আমাদের যে মেমোরি সেল রয়েছে, সেই মেমোরি সেল কী বললো? মেমোরি সেল অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি করে রেখে দিয়েছে, ঠিক আছে। এবং এর ফলে যখন নেক্সট টাইম আমাদের স্মল পক্সের যে জীবাণু রয়েছে, সে যখন আক্রমণ করতে যাবে, তাকে কি একটা বাহাদান করবে, ঠিক আছে, বাহাদান করবে। সেটাকেই আমরাকে বলি যে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে, ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ওকে। আর্টিফিশিয়াল কি? আমরা ভ্যাকসিন নিলাম, ভ্যাকসিনেশান করলাম। ভ্যাকসিনেশনের মাধ্যমে কি? কখনো লাইভ কোনো জীবাণুকে, কখনো কিল কোনো একে, কখনো টক্সিনকে আমরা কি আমাদের শরীরে ঢুকিয়ে দিচ্ছি। তারাও গিয়ে কী করছে? তারাও আমাদের বডিতে গিয়ে, তারা যে অ্যান্টিজেনগুলো গিয়ে কী করছে? অ্যান্টিবডি প্রডিউস করছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল। প্যাসিভ বলতে কি? আমরা যে কোনো ফর্মে, সেটা হতে পারে ন্যাচারালি, হতে পারে সেটা আর্টিফিশিয়ালি, আমরা কী করছি? ডিরেক্ট অ্যান্টিবডিকেই আমাদের শরীরে ঢুকিয়ে দিচ্ছি। যেমন কি ন্যাচারালের ক্ষেত্রে কী হতে পারে? ন্যাচারালের ক্ষেত্রে হতে পারে যে আমাদের যে IgA রয়েছে, যেটা আমাদের কলোস্ট্রাম বা বেস্ট মিল্ক যেটা হয়, তার মাধ্যমে আসছে। IgG প্লাসেন্টার মাধ্যমে, মানে যে আমাদের মায়ের বডি থেকে বাচ্চার বডিতে আসছে। IgG কি? অনলি অ্যান্টিবডি, যেটা কি করে? যেটা আমাদের প্লাসেন্টাকে ক্রস করতে পারে। আচ্ছা, আর্টিফিশিয়াল কি? আর্টিফিশিয়াল হচ্ছে যেমন গামা গ্লোবিউলিন ইঞ্জেকশন হতে পারে, ঠিক আছে, বা আমাদের AVS হতে পারে, অ্যান্টিভেনম সিরাম। এই সমস্ত যে সমস্ত সিরাম টাইপের ব্যাপারগুলো আছে, সেগুলো কী করে? সেগুলো হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল, আমাদের প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কাজ করে। তাহলে কোশ্চেন ওখানে বলেছিল যে আমাদের লাইফ টাইমে কোন আমরা ইমিউনিটি পেতে পারি। তাই ইমিউনিটি কী হবে? আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি পেতে পারি, তাই তো। দেখো কী বলছে এখানে, অ্যাকোয়ার্ড লাইফ টাইমে কী পাওয়া যায়? অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা পেতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাক। আমরা 1 পেজ মোটামুটি একটা কোয়েশ্চেন সলভ করলাম, ঠিক আছে। আর এর যদি ভিডিও, যে আমরা ভিডিওটা করলাম, তার যে আমরা পিডিএফটা আছে, সেই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা কী করবে? তোমরা যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে তোমরা ক্লিক করবে, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবে, দেন আই উইল প্রোভাইড দ্য লিঙ্ক ইন দ্য হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে। আমি যে পিডিএফটা আছে, আমাদের পিডিএফ বা ডক করে যাই করেই হোক, আমরা সেখানে দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।